সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সায়ন্ত সাখাওয়াত। সায়ন্ত, আপনাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। শিরোনাম দেখে নেই। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক, হঠাৎ বার্ষিক পরীক্ষা বন্ধ, বিপাকে শিশু শিক্ষার্থীরা। মানবজমিন, খালেদা জিয়াকে দেখতে গেলেন প্রধান উপদেষ্টা, বাজারে তেলেসমাতি ঠেকাবে কে? ভোজ্য তেল। আমার দেশ, বিডিআর হত্যাকাণ্ড, ভারতীয় গোয়েন্দা নিয়ে হত্যার পরিকল্পনা তাপসের অফিসে, সক্রিয় হচ্ছে আলোচিত কয়েকটি কিংস পার্টি। কালবেলা 4000 ভাষাঞ্চর ছাড়া টিকিট পাচ্ছে রোহিঙ্গারা, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। দেশ রূপান্তর কিছুটা সারা, খালেদা জিয়ার স্বাস্থ্যসেবায় অশনি সংকেত। খবরের কাগজ, স্বল্প পুঁজির উদ্যোক্তারা সংকটে, মনোযোগ খালেদা জিয়ার সুস্থতায়, স্থগিত বিএনপি নির্বাচনী প্রচার। সময়ের আলো, ব্যাংক ঋণ রিশিডিউলে মরিয়া রাজনীতিকরা, খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। সংগ্রাম, খালেদা জিয়ার চিকিৎসা আরও, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে চ্যালেঞ্জে ইসি। করতোয়া কর্মবিরতি প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। খালেদা জিয়াকে দেখতে গেলেন প্রধান উপদেষ্টা। শিরোনাম আজকেও বেগম খালেদা জিয়া। তো শিরোনামে আজকে যেটা হচ্ছে, তার ওনার অবস্থা অপরিবর্তিত। আপনি তো একজন চিকিৎসকও, আপনি কী রায় দেখছেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই গভীর রাতে যারা শুনছেন, আমাদের দেখছেন এবং শুনছেন, তাদের জন্য শুভেচ্ছা রইল। ম্যাডাম খালেদা জিয়া তো আলোচনায় থাকবারই কথা, কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি বলেন, মানবিকতা বলেন, সব কিছু মিলিয়ে ম্যাডাম খালেদা জিয়া সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে, আলোচনারও কেন্দ্রবিন্দুতে। সে কারণেই ম্যাডাম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, একজন সাধারণ গৃহবধূ থেকে তিনি দলের ক্রাইসিসের সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে দলের দায়িত্ব নেন, এবং এই বিএনপি প্রেসিডেন্ট জিয়াউর রহমান গঠন করলেও তিনি কিন্তু খুব বেশি পরীক্ষা দেননি দল চালাতে। আমি বলছি ওই অর্থে যে তিনি ক্ষমতায় থাকা অবস্থায় দল গঠন করেছেন এবং তিনি নিহত হয়েছেন ক্ষমতায় থাকা অবস্থায়। ফলে দলকে তখন কোনো ক্রাইসিসে পড়তে হয়নি, কোনো স্বৈরশাসকের বিরুদ্ধে পরীক্ষা অবতীর্ণ হতে হয়নি যে আন্দোলন সংগ্রাম করে টিকে থাকার। এই পরীক্ষাটা দিয়েছে বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং মূলত বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি তৃণমূলে বিস্তৃত হওয়া, মাটির ও মানুষের দলে পরিণত হওয়া এবং একটা বড় রাজনৈতিক দলে পরিণত হয়। এবং এরশাদ বিরোধী আন্দোলনে তার যেই ভূমিকা, আপসহীন ভূমিকা, এবং 1991 সনে দলকে ক্ষমতায় আনা, তারপরে নানান আন্দোলন সংগ্রাম সব কিছু তো ছিলই। সর্বশেষ তার যে এই ফ্যাসিবাদের কালে নিশ্চিত জেল বা অপবিচারের শিকার হবেন জেনেও তিনি 17 সালে লন্ডনে গিয়েও আবার ফেরত আসলেন। তিনি চিকিৎসার জন্য বাইরে গিয়ে আবার ফেরত আসলেন, কারণ তিনি এই মিথ্যার ভয়ে পালিয়ে থাকতে চাননি। তিনি দেশে এবং দেশের মানুষের মাঝেই থাকতে চেয়েছেন, এবং সে কারণে হসপিটালে থেকে প্রায় বিনা চিকিৎসায় তাকে সময় কাটাতে হয়েছে বন্দি অবস্থায়। আজকে খালেদা জিয়ার যে অসুস্থতা এবং এত মাল্টি অর্গান ফেইলিওর এবং নানান রকমের রোগে যে আক্রান্ত, এর মূলে কিন্তু তার ওই জেলবাস। আমি তো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এখন যেটা তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, ওইখানে তো আমি 2003 সাল থেকে আছি। ফলে ওইখানকার অনেক কিছুই তো আমার মোটামুটি জানা। বেগম খালেদা জিয়া যখন ওইখানে চিকিৎসাধীন ছিলেন, ওই সময় তাকে ভুল চিকিৎসা অথবা উদ্দেশ্যমূলকভাবে অথবা তাকে কোনো না কোনোভাবে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হতে পারে, এরকম আশঙ্কা বিএনপিরও ছিল, ম্যাডামেরও ছিল। যে কারণে তিনি ওইখানে ওই আওয়ামী লীগ নিয়ন্ত্রিত ওই অবস্থা, ওইখানে তিনি সব চিকিৎসা গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। ফলে তার চিকিৎসকরা তাকে পরামর্শ দিতেন, সেই অনুযায়ী তিনি সব চিকিৎসায় ওইখানে গ্রহণ করতেন না, কারণ তার মধ্যে ওই রকম ভয় ছিল। রাষ্ট্র পরিচালকরা এরকম একটা আবহ তৈরি করে ফেলেছিল যে চিকিৎসকদের মাধ্যমেও বা অন্য কোনো মাধ্যমে খালেদা জিয়াকে হত্যা করা হতে পারে বিষ প্রয়োগে বা ভুল চিকিৎসায়।
ফলে তার ব্যক্তিগত চিকিৎসকের অনুমোদনে তার উপস্থিতিতে বিদেশ থেকে ওষুধ আনিয়ে তার যেটুকু আস্থা ওটুকুই তিনি গ্রহণ করতেন। যতদূর আমি তার চিকিৎসকদের সঙ্গে কথা বলে এবং ওইখানে থেকে বুঝেছি, জেনেছি, সেই সময় যদি বেগম খালেদা জিয়াকে দেশের মধ্যে তার মতো পছন্দের চিকিৎসক দিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হতো, তাহলে এই বিনা চিকিৎসায় থেকে এই যে তার রোগ আরও গভীর হওয়া, আরও গুরুতর হওয়া, হয়তো এটা হতো না। ফলে আজকে এই যে এই ৭৯ বছর বয়সে তিনি যে মৃত্যুর সঙ্গে লড়ছেন, এটা শুধুমাত্র হঠাৎ অসুস্থতা নয়, এটা শেখ হাসিনার এবং ওই ফ্যাসিবাদ সরকারের পরিকল্পিতভাবে তাকে মিথ্যা মামলায় আটকে বিনা চিকিৎসায় এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই সব কারণে ম্যাডাম খালেদা জিয়ার প্রতি একদিকে আপসহীন নেতৃত্ব, তার বিএনপিকে এইভাবে বড় দলে পরিণত করা এবং মৃদুভাষী, কাউকে অপদস্থ করে কথা না বলা, নানান কারণে আর নিপীড়ন সব মিলিয়ে তার প্রতি এমন শ্রদ্ধা, জাতীয়ভাবে এমন শ্রদ্ধা ভালোবাসা তৈরি হয়েছে, এটা অতুলনীয়। ফলে আজকে তার এই অবস্থায় দেখবেন আপনি সকল ধর্মীয় গোষ্ঠী তাদের ধর্মীয় রীতিতে তারা ওনার জন্য দোয়া করছে। পতিত ফ্যাসিবাদ ছাড়া বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক গ্রুপ নাই যারা ওনার জন্য দোয়া করছেন না। সরকারের মন্ত্রী পরিষদ যথেষ্ট মানবিকতার সঙ্গে ওনার জন্য দোয়া করা, প্রধান উপদেষ্টা ওনাকে দেখতে যাওয়া, খোঁজ নেওয়া সব করছেন, ৩ বাহিনী প্রধান গেছেন। ফলে এই সময় উনি আলোচনায় থাকবেন, এটা খুব স্বাভাবিক এবং সেটাই হচ্ছে। কিন্তু চিকিৎসার ব্যাপারে যেটা, এই যে যারা অমানবিকভাবে গুজব ছড়াচ্ছেন, এইটা আবার ভালো হচ্ছে না। এই যে সবাই দোয়া করছে, এই গোষ্ঠীর মধ্যে কেউ কেউ আবার ফেসবুকে এখানে এখানে হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড স্ট্যাটাস দিয়ে বসছে। এটা হয় উদ্দেশ্যমূলকভাবে কেউ দিচ্ছে, কেউ না বুঝে দিচ্ছে, সেটা বোঝা মুশকিল, কিন্তু দিচ্ছে। ম্যাডাম খালেদা জিয়া যে গুরুতর অসুস্থ, এটা তার চিকিৎসকরা বলছেন, দলের পক্ষ থেকে বলছে। এবং আজকে মানে গত দিনে তার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে অত্যন্ত ওয়েল রেপুটেড একজন বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন, চায়না থেকে আসছেন। আর এর আগে তো অনলাইনে সব বিভিন্ন জায়গায় যোগাযোগ করাই হচ্ছিল। এখন তারা এসে ওনার লেটেস্ট অবস্থা পর্যবেক্ষণ করবেন যে এই অবস্থায় ওনাকে এইখান থেকে এই ক্রিটিক্যাল কন্ডিশনে মুভ করানো যাবে কিনা। চিকিৎসার এই আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণে বা ভেন্টিলেটরে থাকা রোগীদের বেলায় অনেক সময় এরকম হয় যে মুভ না করলে ধীরে ধীরে উন্নতি হতেও পারে আল্লাহর রহমত বা চিকিৎসকদের চেষ্টায়, কিন্তু এই সময় মুভ করলে উল্টা ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই চিকিৎসকরা সিদ্ধান্ত দেন যে এই মুহূর্তে ওনাকে মুভ করা ঠিক হবে কিনা। কারণ মুভ করলে তার ফিজিক্যাল কন্ডিশন কিছুটা হইলেও তার সিস্টেমগুলো ইনসাল্টেড হয়, কিছুটা হইলেও ধাক্কা খায়। সেই কারণে ওনারা সিদ্ধান্ত ওই সব বিবেচনায় তার সমস্ত প্যারামিটার দেখে নেবেন। তাতে বিদেশি চিকিৎসক বিশেষজ্ঞ যারা, তারা অনেক এক্সপার্ট, আমাদের থেকে তো বহু গুণ বেশি অভিজ্ঞতা এবং এক্সপার্টিস তাদের আছে, টেকনোলজি এবং টেকনিক্যাল নলেজ তাদের বেশি। সব মিলিয়ে আমাদের চিকিৎসক এবং তারা মিলে একটা সিদ্ধান্ত নেবেন। যদি ওনাকে বিদেশে নেওয়ার ন্যূনতম সম্ভাবনাও থাকে তাহলে নিশ্চয়ই নেবেন, তা না হলে হয়তো তারা এখানে রাখার মতে দেবেন। আমার যেটা মনে হয়, আমার ধারণা 24 ঘন্টার মধ্যে এই ধরনের একটা পর্যবেক্ষণ পাওয়া যেতে পারে। এই যদি এরকম হয় যে 24 ঘন্টার মধ্যে তারা বলছেন যে ওনাকে মুভ করার মতো অবস্থায় উনি নেই, সেই ক্ষেত্রে হয়তো অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এই সিদ্ধান্তের ভিত্তিতেই তিনি সিদ্ধান্ত নিতে পারেন যে তিনি তাহলে মায়ের কাছে আসবেন। আবার এমনও হতে পারে যে 24 ঘন্টা তারা দেখছেন মুভ করা সম্ভব না, কিন্তু এই চিকিৎসকরা যদি এখানে অবস্থান করেন 48 ঘন্টা 72 ঘন্টা পরেও যদি মনে করেন যে না একটু ইমপ্রুভ করেছে, ওনার প্যারামিটারগুলো এখন একটু বেটার মনে হচ্ছে, ওনাকে মুভ করা সম্ভব, তখনই বলবেন। ফলে 24 ঘন্টার মধ্যে যেটা বলবেন সেটাই যে চূড়ান্ত এবং সেটা শুনেই যে সব আশা শেষ হয়ে গেল এরকমও না। চিকিৎসার বিদ্যা এটা বলে না। অনেকের অত্যন্ত গুরুতর ক্রিটিক্যাল অবস্থা থেকে, লাইফ সাপোর্ট থেকে, সমস্ত প্যারামিটার খারাপ হওয়ার পরও আবার ফিরে আসার এরকম নজির চিকিৎসা বিজ্ঞানে আছে বলেই চিকিৎসকরা চেষ্টা করেন, না হলে তো এই অবস্থায় গেলে আর চেষ্টাই করতেন না। ধন্যবাদ।
এই যখন অবস্থা তখন নির্বাচন মানে পেছানোর জন্য একটা দাবি বা আহ্বান এইরকম লক্ষ্য করছি, এবং এটা ওই এনসিপির তরফে সম্ভবত নির্বাচন কমিশনে গিয়ে তারপরে এই দাবিটা জানানো হয়েছে, বলা হয়েছে যে এটা এই পরিস্থিতিতে নির্বাচনটা পেছানো হোক। আপনি কীভাবে দেখেন? মতি ভাই, আপনি দীর্ঘদিন ধরে, আপনি একজন সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে হাটে মাঠে ঘাটে সাংবাদিকতা করেছেন, ফিল্ডে, তারপর সম্পাদনার দায়িত্ব নিয়েছেন এবং পর্যবেক্ষণ করছেন। আপনি কি বেগম খালেদা জিয়ার এই রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে কখনো দেখেছেন যে উনি বলেছেন যে তার পারিবারিক, ব্যক্তিগত বা দলের কোনো সংকটের কারণে রাজনীতি স্থগিত রাখা? এই মানুষ তিনি নন। তিনি ট্রুলি পলিটিশিয়ান, ট্রুলি দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং রাজনীতির পথে রাখার পক্ষে সবসময় অবস্থান নিয়েছেন। যদি তার প্রতি রেসপেক্ট থাকে এবং তার শিক্ষাকে, রাজনৈতিক শিক্ষাকেও আমরা গ্রহণ করি, তাহলে তার অসুস্থতার জন্য রাজনীতি বন্ধ রাখার কোনো মানে নাই। এবং আমার বিশ্বাস, তিনি যদি এই মুহূর্তে একটু কথা বলার মতো পজিশনে আসেন, এই সব মেসেজ তার কাছে গেলে তিনি নিজেই বলবেন যে নির্বাচনের মতো হবে, তোমরা অংশগ্রহণ করবা এবং গণতন্ত্রের পথে উত্তরণের জন্য সবাই সক্রিয় থাকবে তোমরা। এই নির্দেশ তিনি দিবেন, এটা আমার বিশ্বাস। কারণ এত বছর ধরে ওনাকে যেভাবে চিনেছি, বুঝেছি, আমার বিশ্বাসটা আমি বললাম। আপনিও নিশ্চয়ই গভীরভাবে তাকে দেখেছেন, বুঝেছেন। সুতরাং তার জন্য তার নাম ব্যবহার করে অন্য কেউ নির্বাচনের তফসিল পেছাতে বললে এটার মধ্যে ভিন্ন উদ্দেশ্যের গন্ধ পাওয়া যায়। কি সে উদ্দেশ্য? ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, গুরুতর অসুস্থ, ক্রিটিক্যাল কন্ডিশনে। এইটার কারণে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা বা রাজনৈতিক এই যে নির্বাচনমুখী যে তৎপরতা, সেইটা কিন্তু কিছুটা স্থবির হয়েছে বিএনপির। এবং এই কারণে যদি কোনো ক্ষতির সম্ভাবনা থাকে, সেটা বিএনপির হতে পারে। যদি বিএনপি সেটা মনে করে, তাহলে বিএনপির নেতৃত্ব সেই আবেদন করতে পারে সরকারের কাছে বা নির্বাচন কমিশনের কাছে যে ম্যাডামকে যেহেতু আপনারা সবাই শ্রদ্ধা করেন, সবাই ভালোবাসেন, উনি একজন কিংবদন্তি বাংলাদেশের অভিভাবক, সুতরাং আপনারা চাইলে নির্বাচন পিছিয়ে দিতে পারেন। বিএনপি কি সেই আবেদন করেছে? সে একটা শব্দ কখনো বলেছে? বিএনপি তো 5 আগস্ট পতনের পরদিন থেকে তারা নির্বাচন চাচ্ছে। প্রথমে 3 মাসের মধ্যে চেয়েছে, তারপরে ডিসেম্বরে চেয়েছে, তারপর ফেব্রুয়ারিতে রাজি হয়েছে সরকারের সঙ্গে আলোচনা করে। একদিনও বলেনি। বিএনপি বলছে না। আপনি মায়াকান্না দেখাচ্ছেন, বেগম খালেদা জিয়ার নাম করে বলছেন যে রাজনীতি স্থিতিশীল নয়। রাজনীতি স্থিতিশীল না হলো কি করে? রাজনীতিতে একটা শোকের আবহ তৈরি হয়েছে তার অসুস্থতার কারণে। তার জন্য দোয়া করছে সবাই। চিকিৎসকরা চিকিৎসকদের মতো চেষ্টা করবেন। প্রত্যেকটা মানুষ যারা তাকে ভালোবাসেন দোয়া করছেন। দল তার জন্য চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে। তার জন্য দেশ থেমে থাকবে, রাজনীতি থেমে থাকবে, এই কথা তো বিএনপি বলছে না। অন্যরা বলছে কেন? কারণ হচ্ছে এই দলগুলি, এই এনসিপি, এই জামায়াত ইসলাম সহ এরা বিভিন্ন সুতায় শুরু থেকেই নির্বাচন পেছানো, নির্বাচন না হওয়া, দেরি করার নানান ফন্দি ফিকির বিভিন্ন সময় এদের বক্তব্যে, আচরণে, কাজে কিন্তু প্রকাশিত হয়েছে। কখনো বলছে বিচার না হলে নির্বাচন হতে দেব না, সংস্কার না হলে নির্বাচন হতে দেব না, এই না হলে নির্বাচন হবে না, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে নির্বাচন হবে না। সব কিছুতে ঘুরে ফিরে নির্বাচন হবে না, এই কথাটাই তারা বলেন। পরে পরিস্থিতি এমন হয়েছে, দেশের মানুষ নির্বাচন চায়, ব্যবসায়ীরা নির্বাচন চায়, গণতন্ত্র উত্তরণের পক্ষে সকল দেশবাসী নির্বাচন চায়। এমনকি সেনাবাহিনী নির্বাচন চাওয়া না চাওয়া এরকম স্টেক হোল্ডার কেউ না হলো, যেহেতু এখন মাঠে তাদের থাকতে হচ্ছে গণতান্ত্রিক নির্বাচিত সরকার না আসা পর্যন্ত, এবং নির্বাচনে ভূমিকা রাখতে হবে, ফলে তাদেরও একটা দায়িত্ব আছে। সে কারণে তারাও বলছে নির্বাচন দ্রুত হোক, এটা তারা চায় এবং তারা ব্যারাকে ফিরে যেতে চায়। বিদেশি শক্তি যারা বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের বন্ধু, তারা নির্বাচন চায়। সমস্ত পক্ষ যখন নির্বাচন চায়, তখন এরা সরাসরি নির্বাচন না হওয়ার পক্ষে যখন বলতে পারছে না, তখন তারা নির্বাচন ফেব্রুয়ারিতে মেনে নিয়েছে। কিন্তু ভেতরে যে ওই আকাঙ্ক্ষা নির্বাচন পেছানোর, সেটা ক্ষণে ক্ষণে বের হয়ে আসে। এখন এইখানে ডেঞ্জারাস পয়েন্ট কি দেখেন, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, তারা তো গণতন্ত্র উত্তরণটা চাওয়ার কথা। আর যারা পরাজিত ফ্যাসিবাদ, তারা কিন্তু নির্বাচন দীর্ঘায়িত হলো তাদের লাভ।
দেশে বিশৃঙ্খলা হলে তাদের লাভ। যত দিন যাবে এই সরকার আনপপুলার হবে এবং কম্পেয়ার করবে যে হাসিনার থেকে তো ওনরা এই ভালো কিছু করছে না, এই খারাপ হচ্ছে ওই খারাপ হচ্ছে, তত তাদের পাপটা মোচন হয়ে যায়, ঢাকা পড়ে যায়। যত দিন যাবে তাদের কৌশল অবলম্বন সহজ হয়ে যায়, তাদের শক কাটিয়ে ওঠার টাইম পায়, তারা সংগঠিত হওয়ার টাইম পায়। দেশি বিদেশি বিভিন্ন জায়গায় তারা লবিস্ট নিয়োগ করে তাদের পক্ষে নানান রকমের ওকালতি করার সময় পায়। ফলে বাংলাদেশে বিশৃঙ্খলা হলে, নির্বাচন পেছালে, নির্বাচন না হলে লাভ হলো ফ্যাসিবাদ শক্তির। গণতন্ত্রের পক্ষের কোনো শক্তি, যারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, তারাও যখন ওই নির্বাচন পেছানোর কথা বলে, তখন তাদের এটা অনিচ্ছাকৃত হোক, ভুল হোক, অথবা দুরভিসন্ধিমূলক হোক, তাদের এই আকাঙ্ক্ষাটা ফ্যাসিবাদের, পতিত ফ্যাসিবাদের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়। ডেঞ্জারাস কথা হচ্ছে এইটা, যদি এই মিলে যাওয়াটাকে কেউ তাদের শক্তি মনে করে এবং সত্যি সত্যি নির্বাচন পেছানোর দিকে যায়। পাশাপাশি আপনি দেখবেন যে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সময়ে কিছু কিছু সংস্থার কিছু জরিপ বের হয়, এই জরিপগুলো দিয়ে তারা প্রভাব বিস্তারের চেষ্টা করে। সেই রকম একটা জরিপ সাম্প্রতিককালে প্রকাশিত হয়েছে IRI এর, যেটা ওয়াশিংটন ভিত্তিক, আপনার রিপাবলিকানদের ঘনিষ্ঠ যে আন্তর্জাতিক সংগঠন IRI, এরা বাংলাদেশে বহু বছর ধরে কাজ করে। তারা একটা জরিপ প্রকাশ করেছে। সেই জরিপে তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আস্থা আছে 69% মানুষের, আর এই সরকার ভালো করছে এইটা বলছে 72% মানুষ। পাশাপাশি আবার দেখেন আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরিরও একটা চেষ্টা, সেটা হলো গিয়ে বলছে বাংলাদেশে কার্যক্রম পছন্দ করছে রাজনৈতিক দলগুলোর কারা কত শতাংশ, 53% সর্বোচ্চ জামাতের কার্যক্রম নাকি পছন্দ করছে, 51% বিএনপির কার্যক্রম পছন্দ করছে, 38% এনসিবির কার্যক্রম পছন্দ করছে, 33% ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম পছন্দ করছে। আবার বলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পছন্দ করছে 25%। মানে যাদের কার্যক্রম নাই তাদের আবার কার্যক্রমও পছন্দ করছে 25%। তাহলে একদিকে 25% যারা আওয়ামী লীগের কার্যক্রম পছন্দ করবে, তারা তো তাইলে এই সরকারের কার্যক্রম ভালো বলার কথা না। তাহলে 72% এই সরকারকে ভালো বললো, মাত্র 3% মার্জিন থাকলো, এটাও কি বিশ্বাসযোগ্য? আর পার্সেন্টেজ কত? 53, 51, 38, 33, 25, কতগুলো পার্সেন্টেজ কিসের ভিত্তিতে? ফলে এই যে জরিপটা সামনে আনা হলো, এইটাও ভিন্ন কোনো উদ্দেশ্য কি না যে এই সরকারের প্রতি আস্থা দেখানো। আরেকটা এক্সাম্পল এখন ওই IRI এর সামনে আসছে। আমি IRI এর সঙ্গে অনেক বছর ধরে তাদের ইনভিটেশনে, তাদের প্রোগ্রামে রেগুলার পার্টিসিপেন্ট আমি যাই। এই জরিপগুলো আগেও হয়েছে এবং আমি আগেও ক্রিটিক ছিলাম যে 2018 সালে এবং 23 সালেও তারা যে জরিপ প্রকাশ করেছিল, সেখানেও 70% শেখ হাসিনার প্রতি আস্থাশীল ছিল। সেখানে আওয়ামী লীগের পক্ষে 50%-এর বেশি ওই সরকারের গণতান্ত্রিক অবস্থানের পক্ষে ছিল। 23 সালেও 50%-কে আওয়ামী লীগের গণতান্ত্রিক অবস্থান নাকি পতন হয়েছে। কেউ কেউ অবশ্য বলেন ফরমাইশি জরিপ। ফরমাইশি জরিপ হলো সেটার একটা উদ্দেশ্য থাকে মধ্যে। একটা জরিপ করতে এখানে টাকা ইনভেস্ট করতে হয়, এখানে একটা প্রতিষ্ঠানের রেপুটেশন যুক্ত থাকে। এখন IRI বাংলাদেশে যাদের দিয়ে জরিপ করাচ্ছে, এখানে IRI কতখানি নজরদারি আছে, কতখানি এটাকে সায়েন্টিফিক্যালি হয়েছে সেটার একটা বিষয় আছে, আর নাকি যারা করেছে তাদের বিশেষ কোনো উদ্দেশ্যে তারা ম্যানিপুলেটেড হয়েছে যে একদিকে এই সরকারের প্রতি সমর্থন বাড়িয়ে দেখাতে হবে, একদিকে আওয়ামী লীগের প্রতি একটা সমর্থন জারি রাখতে হবে, ওইদিকে ধর্মীয় গোষ্ঠী বা তাদের জনপ্রিয়তা বাড়ছে। নির্বাচন এই জরিপ অনুযায়ী নির্বাচনে জিতবে কারা? এই জরিপ অনুসারে নির্বাচনে জিতবে কারা সেটা আবার একটু মিশ্র বিষয় আছে। একদিকে বলছে রাজনৈতিক কার্যক্রমে 53% জামাত এটা পছন্দ করছে আর 51% বিএনপির। আবার ভোট দিবে কাকে সেই প্রশ্নে আবার বলছে 30% বিএনপির আর 26% জামায়াতের, 4% ব্যবধান এখানে রেখেছে।
এখন যেইখানে এটার অনেকগুলো পয়েন্টই একটু বিপরীতমুখী মনে হয় এবং উদ্দেশ্যমূলক মনে হয়, সেখানে আপনি ওই জনপ্রিয়তা, আবার ভোটের এটা, আবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমকে পছন্দ করে, তার মানে কি ওই 25% এটা মিন করছে যে আওয়ামী লীগ যে কার্যক্রম নিষিদ্ধ আছে এটাই তারা পছন্দ করছে, সেই জন্য বলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমকে পছন্দ করছে। ফলে সবগুলো একটা ঘোলাটে পরিস্থিতি তৈরির একটা উদ্দেশ্যমূলক রিপোর্ট বলে মনে হয়। ফলে এইখানে আপনার এই যে যারা বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে একদিকে তার প্রতি অনেক বেশি আপ্লুত এটা দেখাচ্ছে, পাশাপাশি আবার তার দলকে এবং তার ছেলেকে নিন্দা করে বর্তমান পরিস্থিতিকে, মানে খালেদা জিয়া খুব ভালো। আওয়ামী লীগের আমলে আপনি দেখবেন এরকম একটা কৌশলে কিছু একটা গ্রুপ ছিল, তারা বলতো বঙ্গবন্ধু মানে মহিরুহ, তিনি এই সেই অনেক কিছু, কিন্তু এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সেই আওয়ামী লীগ নাই, এই শেখ হাসিনা সেটা মানছে না। মানে শেখ মুজিবকে আকাশে তুলে ধরে আওয়ামী লীগ খারাপ করছে, সে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নাই। তো বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মানে কি? বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মানে শেখ মুজিবের আওয়ামী লীগ তো সেই একদলীয় বাকশাল করা আওয়ামী লীগ ছিল, তার আওয়ামী লীগ তো সেই জাসদের 30,000 নেতাকর্মী হত্যা করার আওয়ামী লীগ ছিল, সেটা কিন্তু বলতো না। মানে একদিকে ওনাকে একটু প্রলেপ দিয়ে উপরে তুলে ধরে শেখ হাসিনার বিরুদ্ধে এটা করতো, এরকম কৌশলী গ্রুপ ছিল। এখন ম্যাডাম খালেদা জিয়ার ইস্যুকে নিয়ে আমার মনে হচ্ছে ওই রকম একটা কৌশলী রাজনৈতিক গ্রুপ আছে যারা জানে ম্যাডাম খালেদা জিয়াদের দেশবাসী এত পছন্দ করে যে ওনার বিরুদ্ধে কোনো শব্দ করলে তারা আনপপুলার হবে, সুতরাং ওনাকে ভালো বলে নিজেদের ভালো সাজাতে হবে, পাশাপাশি আবার ওনার পুত্রকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান এবং বিএনপিকে খারাপ বানাতে হবে, যাতে করে মানুষ মনে করে না এরা তো ম্যাডাম জিয়াকে অনেক শ্রদ্ধা করে, অনেক ভালো বলছে, আর ওরা খারাপ করছে বলেই খারাপ বলছে। এটা একটা কৌশল, রাজনৈতিক অপকৌশল। এটা কোনোভাবেই রাজনৈতিক সুস্থতা না। এই চালাকি, এত চালাকি এটাও মানুষ বোঝে। তাহলে এটা শেষ একটা অন্য রাজনীতির বাইরে যেটা হেডলাইন হচ্ছে যে হঠাৎ বার্ষিক পরীক্ষা বন্ধ, বিপাকে শিশু শিক্ষার্থীরা। আমি খুবই দুঃখিত, এই রিপোর্টটা আমার চোখে পড়েনি, পড়া হয়নি যে কেন বন্ধ হলো। যদি যৌক্তিক কারণ না থাকে, এখন কি দেশে কোনো ঝড় ঝঞ্ঝা, ভূমিকম্প, অন্য কোনো দৈব দুর্বিপাক কিছু আছে যে এরকম বন্ধ করে দিতে হলো? দাবি দেওয়া আছে, দাবি দেওয়া তো থাকবে, দাবি দেওয়া মিট করাই তো সরকার। লাগাতার কমপ্লিট শাটডাউন তো শিক্ষকরা করেছে। শিক্ষকদের সঙ্গে বসেন, নেগোশিয়েট করেন, তারা। আর শিক্ষকরা কি সবাই অবিবেচক? তাদের নেতৃত্ব যারা দেয় বিভিন্ন সংগঠনের, তারা কি সবাই অবিবেচক? তাদের সন্তানরা কি পড়ে না? তারা কি এই ছাত্রদের পিতৃতুল্য আচরণে লেখাপড়া করতে সহযোগিতা করবেন না? সুতরাং সরকার যদি তাদের সঙ্গে বসে এবং যে যৌক্তিক দাবি সেগুলো মেনে নেয়, আর যেগুলো যৌক্তিক মনে না হয় সেটা তাদেরকে বুঝিয়ে বলে যে অযৌক্তিক দাবি এইভাবে তুলে আপনি দেশকে অস্থিতিশীল করা ঠিক হচ্ছে না, সেটা সরকার একটা ব্যাখ্যা দেখ যে তাদের এই পয়েন্ট যৌক্তিক ছিল, এটা আমরা মেনেছি, আর এই পয়েন্ট যৌক্তিক না আমরা এই কারণে মনে করছি, সেটা মানিনি, তারপরও তারা এরকম করছে। তাহলে ওই শিক্ষার্থী এবং শিক্ষার্থীর অভিভাবকরা যদি সরকারের এই মতের পক্ষে নেয়, তাহলে কি শিক্ষকরা এরকম কমপ্লিট শাটডাউন বা এরকম করতে পারবে? এখন আপনি তাদের কোনো দাবি আমলে নেবেন না, তাদের সঙ্গে বসবেন না, তাদের রাস্তায় পিটাবেন, তাদের উপর গরম পানি ছাড়বেন, তাদেরকে আগের মতোই আচরণ করবেন, তাহলে তো হবে না। এই নেগোশিয়েট করবার ক্যাপাবিলিটি এইটা রাষ্ট্র পরিচালকদের থাকতে হয়, সেটা তার নেই। বরং আরেকটা ইস্যু আপনি বলি, একটা হেডলাইনে আপনি পড়েছেন যে দ্রব্যমূল্যের বিষয়ে, বিশেষ করে তেল নিয়ে যে তেলস্মাতি, একটা সরকার কতটা অসহায় হলে, কতটা দুর্বল হলে, কতটা তাদের তেজপাতা জ্ঞান করলে ব্যবসায়ীরা লিটারে 9 টাকা করে তেলের দাম বাড়িয়ে দিয়েছে, সরকারের ওই বাণিজ্য উপদেষ্টা বলেন তিনি জানেনই না। আজকে যখন তার দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, তিনি বলছেন এই দাম বাড়ানো হয়েছে তিনি জানতেনই না, তো এখন জেনেছেন, এখন ব্যবস্থা নেবেন, আলোচনা করবেন। ব্যবসায়ীরা সরকারকে না জানিয়ে এইরকম একটা ভোগ্য পণ্য, গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনযাপনের জন্য অপরিহার্য পণ্য 1 লাফে 9 টাকা লিটারে বেড়ে যেতে পারে এবং সরকার জানে না। তাদের এটা বাড়ার যৌক্তিক কারণ থাকলে সেটা সরকার জানবে, সরকারের সঙ্গে আলোচনা হবে, নেগোসিয়েশন হবে, ভোক্তাদের যাতে কষ্ট না হয় সেটি বিবেচনা করা হবে, দরকার হলে সরকার ভর্তুকি দিবে, অথবা বাড়াতে হলে যৌক্তিকভাবে বিশ্লেষণ করে মানুষকে বলে বাড়াবে। ব্যবসায়ীর ইচ্ছা মতো করে দিল, মানেটা কি?
উপদেষ্টা জানেন না, সেটা আবার বলছেন যে আমি জানি না। না, তো এটা পাশ্চাত্য দুনিয়ায় অথবা আমাদের পার্শ্ববর্তীতে ভারতেও যদি এরকম ঘটনা ঘটতো তাহলে বোধহয় মন্ত্রী বা উপদেষ্টা পদত্যাগ করতেন, যদিও আমাদের দেশে এই কালচারটা সেই নেই। কালচার নাই, কিন্তু ন্যূনতম আত্মসম্মান বোধ থাকলে একটু লজ্জিত তো হওয়া উচিত যে ওরা আমারে 2 আনার দাম দেয় না, যে আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না। ব্যবসায়ীরা আপনার থেকে শক্তিশালী হলে ব্যবসায়ীদের হাতে ক্ষমতা দিয়ে চলে যান, আর না হলে জনগণের পক্ষে দাঁড়িয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তাদের এই বাড়ানোটা যৌক্তিক হলো তো সরকারকে এর সঙ্গে উপদেষ্টা জানা উচিত ছিল এবং আলোচনা করে ঠিক করা দরকার ছিল। অনেক ধন্যবাদ সায়ন্ত। আপনাকে অনেক ধন্যবাদ।